রবিবারের গল্পে আগের রবিবারের প্রশ্ন ছিল গল্পে কোন প্রাণীর কথা বলা হয়েছে। সঠিক উত্তর লেমিং। সঠিক উত্তর দাদা সায়ক বড়াল 2025 ও রীতা দাস 4 RF। রবিবারে গপ্প। এখানে পাবেন ভূত, গোয়েন্দা, হাসি ঠাট্টা, কৌতূহল ও রহস্য। আজকের গপ্প বনফুলের লেখা আলোবাবু। বনফুল সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল। তার জন্ম বিহারের পূর্ণিয়া জেলার মণিহারিতে। সাহেবগঞ্জ হাই স্কুলে পড়ার সময় 1915-তে তার লেখা প্রথম কবিতা মালঞ্চ পত্রিকায় প্রকাশিত হয়। এরপর প্রবাসী ও ভারতী পত্রিকায় তিনি বনফুল ছদ্মনামে কবিতা লেখেন। আজকের গল্প আলোবাবু গল্পটিকে আমরা নিয়েছি 10ম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে। শুরু হচ্ছে আলোবাবু। সবাই তাকে আলুবাবু বলতো, কিন্তু তার আসল নাম আলো। চেহারা অবশ্য নামের উপযুক্ত নয়। গায়ের রং কুচকুচে কালো, মুখটি বেগুন পোড়ার মতো, তার উপর কালো গোঁফদাড়ি, যুগ্ম ভ্রু, মাথার থেকে ঘাড় পর্যন্ত লম্বা বাবরি চুল, গলায় তুলসীর মালা, সেটিও কালো হয়ে গেছে। পরনে থানখানি অবশ্য ধবধবে সাদা, গায়ের চাদরখানিও সাদা। আলু থালু জামা গায়ে দিতেন না, জুতোও পরতেন না। একদিন সকালে আমার বৈঠকখানায় ঢুকে নমস্কার করে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে রইলেন। সেই দিনই প্রথম দেখলাম তাকে। তাকে দেখে জিজ্ঞাসা করলাম, কী চাই আপনার? অনুগ্রহ করে একটু সাহায্য করবেন আমাকে। সাহায্যপ্রার্থী অনেকেই আসে, অধিকাংশ লোকই টাকা চায়। ভাবলাম ইনিও বোধহয় সেই দলেরই। মনে মনে একটু বিরক্ত হলাম, কিন্তু মুখে বিরক্তি প্রকাশ করতে পারলাম না। বরং বললাম, অসম্ভব না হলে নিশ্চয়ই চেষ্টা করব। তা বলুন কি করতে হবে। তার বাঁ হাতে একটি ছোট থলি ছিল। তার ভিতর হাত ঢুকিয়ে তিনি একটা ছোট পাখির ছানা বের করলেন। একটা ছোঁড়া এই পাখির ছানাটার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে বেড়াচ্ছিল। আমি 2 আনা পয়সা দিয়ে বাচ্চাটা নিয়ে নিয়েছি তার কাছ থেকে। মনে হচ্ছে এর পায়ে লেগেছে। পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে বেড়াচ্ছিল কি না একটু দেখবেন দয়া করে। শুনেছি আপনি বড় ডাক্তার। দেখলাম পাখির ছানাটিকে, পায়ে সত্যিই লেগেছিল। টিংচার আয়োডিন লাগিয়ে বেঁধে দিলাম। তা কি করবেন এটাকে নিয়ে? পুষবেন? না, ভালো হলে ছেড়ে দেব। জীবন্ত কোনো জিনিস পোষবার সামর্থ্য নেই আমার। ইচ্ছে করে খুব, কিন্তু পয়সা নেই, সেই জন্যে বিয়েও করিনি। কুণ্ঠিত দৃষ্টি তুলে একটু হেসে চাইলেন আমার দিকে। ও, এর আগে তো কখনো দেখিনি আপনাকে। তা কোথায় থাকেন? অবিনাশবাবুর বাড়িতে, দিন 7 হলো এসেছি। আর একবার কুণ্ঠিত দৃষ্টি তুলে চাইলেন। অবিনাশবাবু এখানকার নামজাদা উকিল একজন। অবিনাশবাবুদের সঙ্গে আত্মীয়তা আছে বুঝি? না, তেমন কিছু নয়। আমার এক দূর সম্পর্কের ভাগ্নির বন্ধুর শ্বশুর উনি। আসলে লোক খুব ভালো, তাই দয়া করে থাকতে দিয়েছেন। আলোবাবু পাখির ছানাটা নিয়ে চলে গেলেন। দিন কয়েক পরে অবিনাশবাবুর বাড়িতে যেতে হয়েছিল। সেখানে আলোবাবুর সঙ্গে আবার দেখা হয়ে গেল। দেখলাম তিনি একটি দিশি কুকুরের বাচ্চার পরিচর্যায় নিযুক্ত হয়ে আছেন। আমাকে দেখেই একমুখ হেসে বললেন, বীণাবাবুর কুকুরেটি। কুকুর পোষার শখ আছে, কিন্তু সেবা করতে জানেন না। 2টো চোখে এতক্ষণ পিচুটি ভর্তি ছিল, তুলো ভিজিয়ে পরিষ্কার করলুম। আর কুকুরকে সারাক্ষণ বেঁধে রাখলে কি চলে? ওদের সঙ্গে খেলা করতে হয়। কুকুরটার দিকে চেয়ে তার মুখের সামনে টুসকি দিতে লাগলেন। ল্যাজ নেড়ে নেড়ে খেলা করতে লাগলো কুকুরটা। বিনা অবশ্য অবিনাশবাবুর ছেলে, বয়স 10 বছর। অবিনাশবাবুর সঙ্গে দেখা হলো একটু পরে। বললাম, আপনার এই আলোবাবুর লোকটি তো অদ্ভুত ধরনের মনে হচ্ছে মশাই। হ্যাঁ, অদ্ভুতই। স্নেহের কাঙাল বেচারা, গরিবও খুব। আপনার সঙ্গে আলাপ হয়েছে নাকি?
হ্যাঁ, এক পেশেন্ট পার্টি নিয়ে গিয়েছিল আমার কাছে। দেখবেন তো, যদি ওর চাকরি বাকরি জুটিয়ে দিতে পারেন কোথাও। সেবা করতে বড় ভালোবাসেন, বিশেষত সেবার পাত্র বা পাত্রী যদি অসহায় হয়। দিন কতক পরে সিভিল সার্জনের সঙ্গে দেখা হলো। একসঙ্গে কলেজে পড়েছিলুম। কথায় কথায় আলোবাবুর কথা উঠে পড়ল। সিভিল সার্জন বলল, এখানকার হাসপাতালে ওকে প্রফেশনাল ড্রেসার করে ঢুকিয়ে নিতে পারি, তবে 10 টাকার বেশি এখন পাবে না। পরীক্ষায় পাস করলে তখন মাইনে বাড়বে। আলোবাবু হাসপাতালের আউটডোরে রোগীদের গা ধোয়াতে লাগলেন। মাসখানেক পরেই কিন্তু তার চাকরিটি চলে গেল। একদিন আমার ল্যাবরেটরিতে এসে শুষ্ক মুখে বসে আছেন। কই আলোবাবু, কি খবর? আমাকে দূর করে দিলে গো। কেন কেন? একটা লোকের পায়ের ঘা কিছুতেই সারছিল না। সেই আমাকে একটা ওষুধ দেখিয়ে দিয়ে বললে, এই ওষুধটা দাও, তাহলে সেরে যাবে। ওটা লাগিয়ে অনেকের নাকি সেরে গেছে। দিলুম ওষুধটা লাগিয়ে, প্রায় সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার করে দিলে। দেখো দেখো কি লোকটা সাংঘাতিক কাণ্ড, দেখো অ্যাসিড ঢেলে দিয়েছে। কি হই হই ব্যাপার। ডাক্তারবাবু এলেন, তিনি তো চোটেই লাল। কার হুকুমে তুমি গায়ে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছো? পাগল নাকি? আমি আর কি বলবো, চুপ করে রইলাম। ডাক্তারবাবু আমাকে দূর করে দিলেন। আমি ওর ভালোর জন্যে ওষুধটা দিয়েছিলাম, আর ওর কথাতেই দিয়েছিলাম। আমি চুপ করে রইলাম। কি আর বলবো, সত্যি অন্যায় কাজ করেছেন। কিছুক্ষণ বসে থেকে আলোবাবু চলে গেলেন। কষ্ট হতে লাগলো ভদ্রলোকের জন্য, কিন্তু কি করব ভেবে পেলাম না। দিন কয়েক পরে অবিনাশবাবুর বাড়ি থেকেও বিদায় নিতে হলো আলোবাবুকে। শুনলাম অবিনাশবাবুর স্ত্রী দূর করে দিয়েছেন তাকে। যদিও আলোবাবু যা করেছিলেন তা কোনো মা সহ্য করতে পারবেন না। তিনি এক বগলে কুকুরের বাচ্চাটা এবং অন্য এক বগলে অবিনাশবাবু শিশুপুত্র তিনুকে নিয়ে একবার কুকুরটার মুখে আর সঙ্গে সঙ্গে তিনুর মুখে চুমু খাচ্ছিলেন। অবশেষে আমি আশ্রয় দিলাম আলোবাবুকে। একদিন সন্ধ্যের পর এসে দেখলাম তিনি সোলার হ্যাট বাজিয়ে গুনগুন করে গান গাইছেন। আপনি গান বাজনা জানেন নাকি? কুন্তিনু মুখে উঠে দাঁড়ালেন তিনি। এককালে ডুগি তবলা বাজাতে পারতাম, দৈন্য দায় সব বেচে দিতে হয়েছে, এখন হ্যাট বাজাই। বলা বাহুল্য, খুব কৌতুক অনুভব করলাম। হ্যাটটা পেলেন কোত্থেকে? অনেক আগে স্যুটও পরতাম, সব গেছে, ওই হ্যাটটি আছে কেবল। আলোবাবুর পরিচয় পেলাম দিন কয়েক পর। একদিন দেখি তিনি ছুটতে ছুটতে আসছেন। কি হলো, কি হলো, ছুটছেন কেন? 10টা বেজে গেছে, আমার ঘড়িতে দম দেওয়া হয়নি এখনও। রামবাবুর গাড়িটার বাচ্চা হয়েছে শুনে দেখতে গিয়েছিলাম। হঠাৎ শুনতে পেলাম তার বৈঠকখানার ঘড়িতে টং টং করে 10টা বেজে গেল। তক্ষুনি ছুটলাম, আমার ঘড়িতে ঠিক 10টার সময় দম দিই। আমাদের যেমন খাবার, ঘড়ির তেমনি দম। বেচারির খেতে দেরি হয়ে গেল আজকে। তাড়াতাড়ি ঢুকে পড়লেন নিজের ঘরে। আমি একটু অবাক হয়ে গেলাম। আলোবাবুর যে ঘড়ি আছে তা জানতাম না। তার পিছু পিছু এসে একটু আড়াল থেকে দেখতে লাগলাম। দেখলাম ঘরে ঢুকেই তিনি নিজের ভাঙা তোরঙ্গটা খুললেন। তারপর ভেতর থেকে বার করলেন একটি ছোট্ট টিনের বাক্স। বাক্সের ভিতর থেকে একটা ন্যাকড়ার ছোট পুঁটুলির মতো কি বার করলেন। ন্যাকড়াটি খুলতেই লাল রঙের শালুর পুঁটুলি থেকে বেরিয়ে পড়ল সেই ঘড়িটি। সেটি খুললেন, বেরুলো রেশমি ন্যাকড়ার পুঁটুলি। সেটি খুলতেই বের হলো খানিকটা তুলো, তারপর ছোট্ট ঘড়িটি। দিন পুরু কাপড় ঢাকা ঘড়িটিকে আঙুলের মতো রাখতেন তিনি সযত্নে। ঘড়িটি বার করে চাপটালি খেয়ে বসলেন। তারপর চোখ বুজে ধীরে ধীরে দম দিতে লাগলেন। মনে হলো যেন পুজো করছেন। অবিনাশবাবুর কথাটা মনে পড়ল। স্নেহের কাঙাল বেচারা, জীবনে কিন্তু ভালোবাসার সুযোগ পাচ্ছে না কোথাও। সব স্নেহ তাই উজাড় করে দিয়েছে বোধহয় ঘড়িটির উপর। একদিন ল্যাবরেটরি থেকে ফিরে দেখি আলোবাবু হ্যাট বাজিয়ে তারস্বরে গান গাইছেন। দুটো লাইনই বারবার গাইছেন। আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ।
আমি খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম অবাক হয়ে। এমন গলা ছেড়ে গান গাইতে কখনো শুনিনি তাকে। দাঁড়িয়ে থাকতে থেকে তিনি হঠাৎ থেমে গেলেন। আজ এত জোরে গান গাইছেন যে? এমনি। তারপর আমার দিকে চেয়ে কুণ্ঠিত হাসি হেসে বললেন, আমার ঘড়িটা চুরি হয়ে গেছে, ঠিক সময় হয়তো ভালো করে দম দিতে পারবে না। টপ টপ করে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। আলোবাবু এখন পাগলা গারদে আছেন। সমাজের সঙ্গে তিনি নিজেকে খাপ খাওয়াতে পারলেন না কিছুতেই। শুনলেন আলোবাবু, রচনা বনফুল, আলোবাবুর চরিত্রে অর্ণব, গল্প পাঠক ও অন্যান্য কিছু চরিত্রে পবন। রবিবারের গপ্পে আজকের প্রশ্ন, আলোবাবু রোগীর পায়ে কোন অ্যাসিড ঢেলে দিয়েছিলেন? সঠিক উত্তরটা লিখে জানান কমেন্টে। সর্বপ্রথম সঠিক উত্তর দাদাকে আমরা পরের গল্পে শাউট আউট দেব। রবিবারের গপ্পে আজকের সময় এখানেই শেষ। ফিরবো ঠিক পরের রবিবার সকাল 10টায় রবিবারের গপ্প নিয়ে। ততদিনের জন্য গুড বাই।